বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বৃহস্পতিবার সকাল থেকে যে টান টান উত্তেজনা বাংলার রাজনীতিতে চলেছে এবং বাংলার রাজনৈতিক মহলে যে তীব্র একটা বাদানুবাদ লক্ষ্য করা গেছে, তাতে ইদানিং বিগত কয়েক বছরে এই ঘটনা পরিলক্ষিত তেমনভাবে হয়নি। আমরা যদি দেখি যে 90-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সোমেন মিত্রের মধ্যে যে টানাপোড়েন চলেছিল কংগ্রেস রাজনীতিতে, অর্থাৎ কংগ্রেসের সভাপতি, প্রদেশ কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনকে ঘিরে যে টানাপোড়েন চলেছিল এবং একে ওকে যে কটাক্ষ করা হয়েছিল, তরমুজ কালচার, ভেতরে লাল বাইরে সবুজ, এই কালচারের যে জন্ম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এরা সব তরমুজ নেতা, সুব্রত মুখোপাধ্যায় এবং সোমেন মিত্র সম্পর্কে যেভাবে কটাক্ষ করতেন সেই সময় সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একই রাজনীতির ঠিক সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 বছর পরে বাংলার রাজনীতিতে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে গতকাল জগন্নাথ ধাম অর্থাৎ জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নাকি আছে, করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, জগন্নাথের মন্দির করেছে দীঘাতে। সেই মন্দির উদ্বোধনে দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে বসে নতুন বিবাহিত জীবনে অর্থাৎ রিঙ্কু মণ্ডল, স্ত্রী রিঙ্কু মণ্ডলকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দীঘাতে। তারপর থেকেই বাংলার রাজনীতিতে নতুন একটা সমীকরণ লক্ষ্য করা যায়। যদিও অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার দুজনই সম্ভবত তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন, কিন্তু আমি যতদূর খোঁজ খবর রাখছি এবং দিলীপ ঘোষকে যতটুকু আমি চিনি, তাতে দিলীপ ঘোষ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। একথা বলতে কোনো দ্বিধা নেই, একথা খুব জোর দিয়েই আমি বলতে পারি, পশ্চিমবাংলায় বিজেপি দলের নেতৃত্বের মধ্যে যে কজন নেতা রয়েছেন তাদের মধ্যে মাত্র দুজন নেতা ভালো, একজন হচ্ছে শ্রমিক ভট্টাচার্য আর একজন হলেন দিলীপ ঘোষ। এদের মধ্যে আমি দেখেছি বা আমি ব্যক্তিগতভাবেও দেখেছি যে এরা মুসলিম সম্প্রদায়কে নিশানা খুব কম সময় করেছেন। শ্রমিক ভট্টাচার্য তো করেনই না, শ্রমিক ভট্টাচার্য যখন বসিরহাটের দক্ষিণের যখন উনি বিধায়ক ছিলেন সেই সময় মুসলিম এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন, এটা স্বীকার করতেই হবে শ্রমিক ভট্টাচার্যের প্রতি। আর অন্যদিকে দিলীপ ঘোষ ব্যক্তিগত জীবনে বা কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে হয়তো মুসলমানদের বিরুদ্ধে বলেছেন, কিন্তু ব্যক্তিগত বিশ্বাস থেকে, আমি একটা অনুষ্ঠানে ছিলাম ওনার, সেই সময় কথা বলতে গিয়ে আমি দেখেছি উনি একটা কথা বলেছেন যে ব্যক্তিগতভাবে আমি সাম্প্রদায়িক নই, রাজনীতি করতে গিয়ে আমাকে কিছু কথা বলতে হয়। এটা মনে হয় ওর মধ্যে সেটা আছে। এবং এটা আজকে আমি বলি যে পশ্চিমবাংলায় যে মাদ্রাসা শিক্ষা আন্দোলন এই তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে, তৃণমূল কংগ্রেসের আমলে বিশেষ করে যেটা আনএডেড মাদ্রাসার যে আজকে যে পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন, টিচারদের যে বেতন দেওয়ার যে সিস্টেমটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দিতে শুরু করেছেন, এর নেপথ্যে কিন্তু একজন আছেন, তার নাম দিলীপ ঘোষ। হয়তো অনেকেই জানেন না, কিন্তু আমি এই ব্যাপারটা জানি বলেই আজকে বললাম। তো দিলীপ ঘোষের যে কড়া কথা বলেন, স্বচ্ছতার সঙ্গে কথা বলেন, সৎ, বিজেপি দলের মধ্যে একজন সৎ নেতা বলা যেতে পারে, যা বলেন মুখের উপরে বলে দেন, রাগ ঢাক কিছু থাকে না, এরকম নেতা কিন্তু বাংলাতে সত্যিই প্রয়োজন আছে। যদিও দিলীপ ঘোষের আদর্শের সঙ্গে, দিলীপ ঘোষের নীতির সঙ্গে, দিলীপ ঘোষের আরএসএস পন্থীর সঙ্গে আমাদের কোনো মিল নেই, আমরা তার এই দিকটাকে আলোচনার মধ্যে না রেখে ব্যক্তি দিলীপ ঘোষের প্রসঙ্গেই আমি এই কথাগুলো বললাম। তো যাই হোক, দিলীপ ঘোষকে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, তা আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইতিমধ্যেই দিল্লি নেতৃত্বকে দিলীপ ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে অনুষ্ঠানে গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরে রাজ্যে বিজেপির সম্পর্কে বাংলার সাধারণ নাগরিকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির ভবিষ্যৎ অন্ধকার এবং একমাত্র দিলীপ ঘোষের জন্য এটা হচ্ছে, এসব নিয়ে দিল্লিতে বাংলার নেতারা কমপ্লেন করেছে, অভিযোগ জানিয়েছে দিল্লি নেতৃত্বকে। দিল্লি থেকে কি এসছে? দিল্লি থেকে জবাব এসছেন যে দিলীপ ঘোষের বিষয়ে আপনারা নীরব থাকবেন, বেশি কথা বলবেন না। তা দিলীপ ঘোষ
ত্যাগী না ভোগী কে বলেছে জানো? যে নেতা বলেছেন সেই নেতাটি, যিনি বলেছেন যে দিলীপ ঘোষ ছিলেন ত্যাগী, হয়েছেন ভোগী, ওই জন্য তৃণমূলের দিকে যাচ্ছেন, তিনি কি করেছেন? তিনি প্রথম জীবনে কংগ্রেসের এমএলএ হিসাবে বিধানসভায় ঠাঁই পেয়েছিলেন 2011 সালে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট হয়েছিল। সিপিএমকে যে বছর, বামফ্রন্ট যে বছর হেরে গেলেন, সে বছর তিনি নির্বাচিত হলেন কংগ্রেসের বিধায়ক হিসাবে। হঠাৎ চলে গেলেন তৃণমূলে যে যুব নেতা হয়ে গেলেন, সেখান থেকে তিনি তৃণমূলের এমপি হয়ে গেলেন। তৃণমূলে তার পোষালো না, চলে গেলেন বিজেপিতে, সেখানেও যে তিনি এমপি হয়ে গেলেন। প্রথম যখন তিনি এমএলএ হলেন তখন একটা মেয়ের সঙ্গে প্রেম করলেন, তাকে বিয়ে করলেন। তারপরে যখন এমপি হলেন তখন তাকে ছেড়ে দিলেন। এই হচ্ছে সেই ব্যক্তিটি যিনি দিলীপ ঘোষকে বলছেন যে ত্যাগী থেকে ভোগী হয়েছেন। দিলীপ ঘোষ বিয়ে করেছেন 61 বছর বয়সে 51 বছরের মহিলাকে। তো সেটা ত্যাগী না ভোগী সেটা আপনারাই বিচার করবেন, নতুন করে বলার কিছু নেই। তো দিলীপ ঘোষ কেন গেলেন এ কথা তো বলতে আমাদের কোনো দ্বিধা নেই। দিলীপ ঘোষ বাংলার রাজনীতিতে, বিশেষ করে বিজেপির রাজনীতিতে তিনি একটা অন্যতম স্তম্ভ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মনে রাখবেন যে 2014 সালের পরে তিনি এই রাজ্যে বিজেপির সভাপতি হয়েছিলেন এবং আমি যতদূর খোঁজ খবর নিয়েছি তাতে জানতে পেরেছি তিনি 1984 সাল নাগাদ আরএসএসে যোগ দেন এবং আরএসএস থেকে 1990 মাত্র আরএসএসে যোগ দেওয়ার মধ্যেই তিনি স্বয়ংসেবক হিসাবে যে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন তাতে তিনি খুব দ্রুত তার পদোন্নতি হয়েছিলেন এবং তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো একটা গুরুত্বপূর্ণ দ্বীপে তিনি আদিবাসীদের মধ্যে আরএসএসের প্রচারধারা, আরএসএসের যে বিশ্বাস, আরএসএসের যে নীতি মতাদর্শ প্রচারের দায়িত্ব তিনি পেয়েছিলেন। প্রচারক হিসাবে তিনি গিয়েছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং সেখান থেকে তিনি উঠে এসেছিলেন। কে সুদর্শন যখন আরএসএসের ছিলেন, মুখিয়া ছিলেন, আরএসএসের যখন প্রধান ছিলেন, সে কে সুদর্শনে তিনি পিএ হয়েছিলেন। এবং আমরা অনেকেই জানি না, তো আপনারা জেনে রাখুন যে বিজেপিকে রাজ্য সভাপতি করা হয়েছিল, দিলীপ ঘোষকে বিজেপি ধার নিয়েছিল কয়েক বছরের জন্য, যা আমাদেরকে দেয়া হোক দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ এলেন আনকোড়া একজন দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি হয়ে কোথা থেকে কোথায় ঠেকিয়ে দিয়ে গেলেন। 18টা লোকসভা আসন করে দিয়েছিলেন 77টা বিধানসভা আসন। তারপর সেই নেতাটিকে যেভাবে অবহেলা করা হয়েছে, যেভাবে অবজ্ঞা করা হয়েছে, কারণ অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর একটাই যুক্তি যে তৃণমূল ভাঙো আর আমি জিতে ক্ষমতায় যাব। যেটা কংগ্রেসকে করেছে আসামে, যেটা করেছে সব জায়গাতে করেছে, মধ্যপ্রদেশে করেছে কংগ্রেসকে, যেটা কর্ণাটকে করেছে কংগ্রেসকে, যেখানে রাজস্থানে করেছে কংগ্রেসকে। যে নীতি, অর্থাৎ বিজেপি এবং আমি আরএসএস বিজেপির ভক্ত আমরা নই, আমি আরএসএস বিজেপির যে নীতি আদর্শ তার তীব্র বিরোধী, কিন্তু তাদের একটা আদর্শ রয়েছে, তাদের একটা নীতি রয়েছে। সেই নীতি আদর্শের বাইরে গিয়ে ক্ষমতায় যেতে হবে, সিংহাসনে বসতে হবে, গদি বাঁচাতে হবে, সেই লক্ষ্যেই কিন্তু সব জায়গাতে দুর্নীতিগ্রস্ত লোকেদের থেকে দল টানা হয়েছে। যেমন হেমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে নেওয়া হয়েছে, কংগ্রেসের নেতাকে নিয়ে তাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। কিন্তু এখানেও পশ্চিমবাংলায় সেই ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। ফলে যেটা হয়েছে, পশ্চিমবাংলায় যারা আদি বিজেপি তারা কিন্তু সবাই কণ্ঠাসা হয়ে গেছে, সবাই সরে গেছে। নতুন বিজেপি, এই নব্য বিজেপিরা এসে ধান্দাবাজি করা ছাড়া আর কিছুই তারা করছে না। এই ধান্দাবাজ বিজেপি নেতাদের সঙ্গে দিলীপ ঘোষের কোনোদিন মিল হবে না, এটা সত্য কথা। অনেকেই বলছেন দিলীপ ঘোষকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপচার করে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সংযুক্ত হয়ে গেছেন। সংযুক্ত হয়েছে কি হয়নি সেটা পরে বোঝা যাবে, কিন্তু এখনো পর্যন্ত দিলীপ ঘোষ যা বলেছেন যে আমি কোনো দলে যাব না, আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতেই থাকবো, এটা যদি সত্য হয় আর ওটা যদি সত্য হয়, আর যদি এটাও সত্যি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে নিজের আয়ত্তে আনতে পারেন, তাহলে একটা কথা মনে রাখবেন, মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মাস্টার স্ট্রোকেই ছিন্ন ভিন্ন বিজেপি, এটা তো বলতেই হবে। বিজেপির অস্তিত্ব বিপন্নের পথে পশ্চিমবাংলায়, এটা তো বলতেই হবে। কেন এখন যে সকল বামপন্থী হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে আকর্ষিত হয়েছিলেন, তারা এখন বিজেপিকে গালাগালি দিচ্ছেন।
কারণ তারা জানেন যে দিলীপ ঘোষের এই যাত্রার পেছনে আর যাই হোক আরএসএসের একটা অংশের যে মদত আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনে পুনরায় যে বাংলায় ক্ষমতায় আসছেন সেটা দিলীপ ঘোষের এই যাত্রা প্রমাণ করেছে। দিলীপ ঘোষের এই যাত্রা প্রমাণ করেছে এ রাজ্যে বিজেপির নেতাদের হুঙ্কার, বিজেপি নেতাদের সব হিন্দু এক হওয়ার ডাক, হিন্দু জাগরণের ডাক আসলে মেকিত্ব ছাড়া আর কিছু নয়। দিলীপ ঘোষ যে কথাটা বলেছেন সেটা খুব তাৎপর্যপূর্ণ, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। দিলীপ ঘোষ যা বলেছেন সেটা যদি আমরা আপনাদেরকে পড়ে শোনাই, তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের ছায়ায় যারা বড় হয়েছেন তাদের কাছ থেকে দিলীপ ঘোষ বিজেপি শিখবে না। সত্যি কথাই তো। কারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছেন? কারা শেখাচ্ছেন বিজেপিকে? দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছেন কারা? যারা কদিন আগে তৃণমূলে থেকে অমিত শাহ নরেন্দ্র মোদীকে গালাগালি দিতেন, তারা এখন দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছেন। আর দিল্লির চাপেই আরেক নেতা যিনি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরে বেড়াতেন, তিনি এখন বলছেন আমি কিছু বলবো না। আর মমতাকে ধন্যবাদ জানিয়ে দিলীপ ঘোষ বলেছেন ভগবান আপনাকে দিয়ে একটা বড় কাজ করিয়ে নিলেন। অর্থাৎ জগন্নাথের যে মন্দির হয়েছে, এই মন্দির হওয়ার পেছনে যে আরএসএসের একটা অংশের সমর্থন আছে সেটা প্রমাণ হয়ে গেল দিলীপের এই বক্তব্যতে। আর দিলীপ ঘোষকে কটাক্ষ করে আমাদের তৎকালীন প্রাক্তন বিজেপির সভাপতি তথাগত রায় যে কথা বলেছেন যে ওকে বিজেপি সভাপতি করাটাই ভুল হয়েছে, তার উত্তরে দিলীপ ঘোষ কি বলেছে শুনুন। বড় বড় কথা কারা বলছেন? যারা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। চরিত্রের কথা বলছেন কারা? যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন, আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তারা দিলীপের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। কার্বলিক অ্যাসিড দিয়েছি তাই গর্ত থেকে সাপ খপ বেরিয়ে পড়েছে। আর এর সম্বন্ধে কি বলেছেন এর সম্বন্ধে কি বলেছেন? ওই তথাগত রায় সম্বন্ধে বলেছেন উনি বিজেপি সভাপতি হয়ে করেছেন কি? 4% ভোট পেয়েছেন আর সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধব দেখে মাল খেয়ে ফুর্তি করেছেন। উনি যদি বিজেপিকে 40% ভোট এনে দিতে পারতেন ওকে প্রমাণ করতাম। সবাইকে নাঙ্গা করে দিয়েছেন, সবার কাপড় খুলে দিয়েছেন, উলঙ্গ রাজা প্রমাণ করে দিয়েছেন। যারা হিন্দু জাগরণের মন্ত্র দিচ্ছেন তাদেরকে নতুন করে সবক শেখালেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেন তার দলে, তাহলে মনে রাখবেন একদিকে ফিরহাদ হাকিম যেমন মুসলিমদের মুখ হয়ে উঠেছে, দিলীপ ঘোষও হিন্দুদের মুখ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরাজ করবেন। আপনারা কি বলছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।